এবং আজকে এখানে মহামতি কমরেড লেনিন, তার পুরা নাম আপনারা সকলেই হয়তো জানেন, অনেকেই, ভ্লাদিমির ইলিচ লেনিন, তার মৃত্যুর শতবার্ষিকী উপলক্ষে লেনিনের জীবন এবং কাজের যে প্রাসঙ্গিকতা আজকের দিনে, আজকের পৃথিবীতে, এই প্রাসঙ্গিকতা নিয়ে এই আলোচনার সভায় এখানে উপস্থিত সংগ্রামী বন্ধুগণ, মায়েরা এবং বোনেরা, আমি প্রথমেই আপনাদের সকলকে আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকেও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাইতেছি। আপনারা সবাই, শুধু আপনারা কেন, সারা পৃথিবীর মানুষ কয়েকটা নাম সম্পর্কে, পৃথিবীর বেশিরভাগ মানুষ কয়েকটা নাম যেটা জানেন, তার মধ্যে অন্যতম এই কমরেড লেনিন, যার নেতৃত্বে 1917 সালে রাশিয়ার মাটিতে পৃথিবীতে প্রথম সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা তৈরি হয় বিপ্লবের মধ্য দিয়া। যদিও 1990 সালে সেই সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা নির্মাণের 74 বছর পর সেখানকার পার্টির অভ্যন্তরে দুর্বলতার কারণে সোভিয়েত ইউনিয়ন আজকে নাই, কিন্তু সেই সোভিয়েতের অভিজ্ঞতা এবং তা থেকে যে উৎসাহ, এগুলো সারা পৃথিবীতে ছড়াইয়া পড়ে। আপনারা জানেন যে পরবর্তী সময়েতে চীন, কিউবা, ভিয়েতনাম এবং কোরিয়াতে সেখানে সমাজতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ হয় এবং আজও সে ব্যবস্থা আছে। সমাজতান্ত্রিক ব্যবস্থা মানেটা কি? যেমন আমাদের দেশে এখন যে ব্যবস্থা আছে, এটাকে বলা হয় ধনতান্ত্রিক ব্যবস্থা। শুধু আমাদের দেশে না, যেমন বাংলাদেশ, পাকিস্তান, নেপাল বা পৃথিবীর অনেক ধনী দেশ এরকম আছে, আমেরিকা, ইংল্যান্ড, জাপান, জার্মানি, এদেরকে বলা হয় ধনতান্ত্রিক ব্যবস্থা। ধনতান্ত্রিক ব্যবস্থার সাথে সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য কি? পার্থক্য হল যে ধনতান্ত্রিক দেশে সেখানে কোনো কোনো ব্যক্তি বা কোনো কোনো পরিবার, তারা শুধুমাত্র সেই দেশের অন্যতম ধনী না, তাদের মধ্যে কেউ কেউ সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ধনী। যেমন আমাদের ভারত, আমাদের ভারতে এখন দুইটা নাম
শুধু ভারতের মানুষের কাছে না, সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত হইয়া পরিচিত সবার কাছে। একটা মুকেশ আম্বানি আর একটা গৌতম আদানি, তাদের হাতে ব্যবসা বাণিজ্য প্রায় সারা দেশের 140 কোটি মানুষের তার 70% মানুষের কাছে যা আছে তার চেয়ে বেশি আছে হইল এই আদানি এবং আম্বানির কাছে। তারা আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি ওই সমস্ত দেশের ধনীদের থেকেও ধনী, কিন্তু তারা ধনী হইলেও এই দেশে যে আরো 80-90 কোটি মানুষ আছে, তাদের সম্পদ যতই বাড়ুক, বাকি সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবন জীবিকাতে তার কোনো রকমের হেরফের হয় না। আমরা আমাদের নিজের জীবন দিয়ে আমরা দেখি যে আমাদের ত্রিপুরাজ্যে আজ থেকে 6 বছর আগে যখন প্রথম এই বিজেপি আইপিএফটি জোট সরকার আসলো, আমাদেরকে শোনানো হইল ডাবল ইঞ্জিনের সরকার আইতেছে, সব বেকারের চাকরি হইব, সব কৃষক জমিয়ার রোজগার 2 গুণ 3 গুণ হইব, ত্রিপুরাজ্য একেবারে হীরায় মোড়াইয়া দেওয়া হইব, অর্থাৎ কোনো অভাব থাকবে না। আমাদের জীবনে অভিজ্ঞতা কি? বেকার বাড়তেছে, কর্মহীন বাড়তেছে, অভাবী মানুষের সংখ্যা বাড়তেছে, আর অন্যদিকে আদানি আম্বানি, শুধু তারা না, আরো এরকম কিছু পরিবার আছে, তাদের সম্পদ আরো বাড়তেছে। তাইলে ধনতান্ত্রিক দেশে সেখানকার কোনো পরিবারের সম্পদ বাড়লেও দেশের জনগণের সম্পদ বাড়ে না, তার যে অভাব, তার কষ্ট দূরীভূত হয় না। গণতান্ত্রিক দেশগুলোতে সমস্ত দেশে এই ঘটনা। ঠিক তেমনি বলা হয় আমেরিকা খুব ধনী দেশ, ইংল্যান্ড, আমরা যখন পরাধীন ছিলাম তখন থেকেই ইংল্যান্ড সম্পর্কে আমরা জানি বিলাত, অর্থাৎ বিলাতি বা ব্রিটেন। বিলাত বা ইংল্যান্ড মানে একটা কল্পনা, সেই দেশে বোধহয় শুধু টাকা, ডলার, পাউন্ড, কিন্তু সে দেশেও কিছু লোক সেখানে ধনী, কিন্তু সেখানেও ধনী এবং দরিদ্রের মধ্যে ফারাক আছে, পার্থক্য আছে, বেকার আছে এবং সমাজের সংকট আছে। কাজে ধনতান্ত্রিক দেশ এটা এশিয়া হোক বা আমেরিকা, পৃথিবীর যে প্রান্তেই হোক, সেখানে ধনী এবং গরিবের মধ্যে সেখানে ফারাক, আকাশ এবং পাতালের মধ্যে যেরকম দূরত্ব, ঠিক সেরকম। কিন্তু সমাজতান্ত্রিক দেশের সমস্ত সম্পদ, এটা মাটি হোক বা মাটির তলায় কয়লা, মাটির তলায় গ্যাস, মাটির তলায় তেল, মাটির তলায় সোনা, যাই সম্পদ পাওয়া যায়, আর মাটির উপরে যা, এটা কোনো কারখানা হোক বা জমি হোক, কোনো রেল হোক, তার মালিকানা রাষ্ট্রের, অর্থাৎ সরকারের। তো সরকারের হাতে মালিকানা থাকার সুবাদে সেই দেশের মানুষ, তারা
আর সরকারের কাছে তার জনগণ সবাই একরকমের। সমাজতান্ত্রিক ব্যবস্থা যখন হয় এটা আরো অন্য ধরনের হয়। তো সমাজতান্ত্রিক দেশে সরকারের যদি কোনো সমৃদ্ধি হয় তাইলে জনগণের সমৃদ্ধি হয়, জনগণের উন্নতি হয়, তাদের বৈভব এটা বাড়ে। এই জন্য আজকের দিনে যে সমাজতান্ত্রিক দেশ আছে যেমন চীন, আমাদের দেশে আমরা নিজেরাও হয়তো মাঝে মধ্যে বইলা ফেলি বা সাধারণভাবে সবাই বলে, এটা চাকুরি হোক, ঘর হোক বা কোনো স্কিম, এরকম কিছু যখন স্কিম আসে, কোনো চাকরি আসে, সবাই পায় না, তখন বলার চেষ্টা হয় এত বেকার, এত প্রার্থী, এত পরিবার কিভাবে কুলাইব। তার মনে হইল যে আমাদের দেশে এই অভাবের পেছনে মূল কারণ জনসংখ্যা। আমাদের জনসংখ্যা এখন 140 কোটি, যে আমাদের দেশের সরকার এটা বুঝাইতে চেষ্টা করে জনসংখ্যার কারণেই ভারতবর্ষের মধ্যে এত মানুষ বেকার, এত গরিব, এত গৃহহীন, এত ভিখারি। যদি তাই হয়, চীনকে আজ থেকে 1 বছর আগে বলা হইতো পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ। চীন এখন সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ না, সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হলো এখন ভারত। চীনের জনসংখ্যা ভারত থেকে এখন কম। আমাদের 140-141, তাদের প্রায় 137-38 কোটি এরকম। এই চীনে 1949 ইংরেজিতে তারা কমরেড মাও সেতুংয়ের নেতৃত্বে বিপ্লব সংগঠিত হয়। সমস্ত সম্পদ, সমস্ত জমি রাষ্ট্রের মালিকানাতে। রাষ্ট্র সে দেশের সমস্ত নাগরিকের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সবকিছু নিয়ন্ত্রণ করে। আজকে চীন, 1 বছর আগেও যে চীন ছিল পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ, এখন পৃথিবীতে ধনীর তালিকাতে সে আমেরিকার চাইতে একটু পেছনে। কোনো কোনো সংস্থা হিসাব বলে আমেরিকার থেকেও তারা বেশি ধনী, এবং সেখানকার মানুষও এই যে জীবনযাত্রার মান এই ভারতের চাইতে বা পৃথিবীর বহু দেশের চাইতে অন্যরকম। কেন? সমাজতান্ত্রিক ব্যবস্থা। কাজে জনসংখ্যা সেখানে অন্তরায় হয়নি, এবং এই সাফল্যের পেছনে মূল কারণ হল সমাজতান্ত্রিক ব্যবস্থা। তো বন্ধুরা, এই সমাজতান্ত্রিক ব্যবস্থা এটা তো এমনিতেই হয় নাই, এমনিতে রূপায়িত হয় নাই। এই সমাজতান্ত্রিক ব্যবস্থার রূপায়নের প্রথম কারিগর হইল কমরেড লেনিন। লেনিন জন্মগ্রহণ করছিলেন 22 এপ্রিল 1870, তারপর মারা যান 21 জানুয়ারি 1924 সাল, মানে আজ থেকে 100 বছর আগে। মাত্র 54 বছর বয়সে, খুব বেশি দিন বাঁচেননি। যখন তিনি এই বিপ্লব সংগঠিত করেন, প্রতি বিপ্লবীরা তাকে রিভলভার থেকে একটা গুলি করে, যদিও তৎক্ষণাৎ মারা যান নাই, 4টা গুলি তার শরীরে ঢুকে, 3টা গুলি অপারেশন করে বাইর করা হয়, কিন্তু একটা গুলি বাইর করা যায় নাই। এটারই বিষক্রিয়াতে পরবর্তী সময়েতে অল্প বয়সে তিনি মারা যান। কিন্তু তার আগে সোভিয়েত ইউনিয়নের বিপ্লব তার নেতৃত্বে সংগঠিত হয়।
এখন এই যে বিপ্লব সংঘটিত হইল, আমরা কেন আজকে লেনিনের মৃত্যুর 100 বছর বাদে তাকে শুধু আমাদের দেশে না সারা পৃথিবীতে মানুষ তাকে স্মরণ করতেছেন? এটা এই কারণে, এই যে পৃথিবী তার সভ্যতা বাড়তেছে, কয়েক হাজার বছরের সভ্যতা, এবং সেই মানুষ যখন বানর থেকে মানুষ হয়, অর্থাৎ আস্তে আস্তে সভ্যতার পথে হাঁটতে শুরু করে, নানা ধরনের যুগ পার হয়ে আমরা আসি। সেই প্রস্তর, অর্থাৎ আগে যখন মানুষ শিক্ষা দীক্ষা হয় নাই, জঙ্গলে বসবাস করত, জঙ্গল থেকে পশু মাইরা কাঁচা মাংস খাইতো, তারপর আগুন জ্বালাইতে শিখলো, আগুনে জলসাইয়া আগুনে পুরাইয়া মাংস খাইতে আরম্ভ করলো। এইভাবে মানুষের সভ্যতার যাত্রা শুরু হয়, এবং এই পথে বিগত কয়েক হাজার বছরে সেই প্রস্তর যুগ, তারপরে সামন্ত যুগ আসলো। এর মধ্যে যারা কিছু বুদ্ধিমান সর্দার, এরা নিজেদের একটা গোষ্ঠী তৈরি করে রাজা তৈরি হইল। এক এক দেশে এক এক রকম, যেমন আমাদের দেশেও নানা রাজা রানীর সম্রাট, তার গল্প গাথা আছে। পৃথিবীর অন্য প্রান্তেও এরকম আছে। এরপর আরম্ভ হইল যে এই সামন্ততান্ত্রিক, অর্থাৎ রাজতন্ত্রের পর ধনতন্ত্র, বিজ্ঞান প্রযুক্তি ইত্যাদি শুরু হইল, এবং সেখান থেকে যে একদল মানুষ আরো উন্নত, শুধু নিজের দেশ না, গোটা পৃথিবীকে তার পদতলে আনতে আরম্ভ করলো। যেমন ভারত 1947 ইংরাজি অবধি আমরা 250 বছর ব্রিটিশদের অধীনে ছিলাম। ব্রিটিশ কোথায়? আগের দিনের লোক বলতো 7 সমুদ্র 13 নদীর পারে। এই ছিল ব্রিটিশ সম্পর্কে। তখন কিলোমিটার বা মাইল বুঝাইলে মানুষ বুঝতো না, বোঝানো হইতো 7 সমুদ্র 13 নদীর পারে হইল ব্রিটিশরা। তারা প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে আসলো, আস্তে আস্তে বণিকের সাজে আসা এই দেশের শাসক গোষ্ঠী হইল, এবং 200 বছর শাসন। এবং এই যে শোষণ ব্যবস্থা, মানুষ দ্বারা মানুষের শোষণ, সাম্রাজ্যবাদ, এটা সর্বোচ্চ গণতন্ত্রের চেহারা হিসেবে চিহ্নিত হইল। এবং এইভাবে মানুষ দ্বারা মানুষের শোষণ, এবং একটা সময়েতে দেখা গেল যে আফ্রিকা থেকে মানুষ ধরে নিয়ে গিয়া এই ব্রিটিশরা, সাদা চামড়া মানুষরা, জাহাজে গরু ছাগলে যেমন এখনো এই ব্যাপারীরা নেয়, পশু পাখি যেমন নেয়, খাসাবন্দি কইরা জাহাজে ঢুকাইয়া পশু পাখির মতো জাহাজে করে নিয়ে গিয়া কাজ করাইতো, খাটাইতো বিয়েতে। আফ্রিকা কালো চামড়ার মানুষ, তারা হলো আফ্রিকার লোক। এখন এই কালো চামড়ার মানুষ ইউরোপে আছে, আমেরিকাতে আছে, অস্ট্রেলিয়াতে আছে। এগুলি সব হলো আফ্রিকা থেকে নেওয়া শোষণ। তো এইভাবে যখন সভ্যতার হয়, এই শোষণ থেকে কিভাবে মুক্তি? পৃথিবীতে অসংখ্য পণ্ডিত ব্যক্তি, অসংখ্য যে সমাজ সংস্কারক, কেউ ধর্মের নামে, কেউ যে সমাজ সংস্কারের নামে আবির্ভূত হইল। যেমন আমাদের দেশেও স্বামী বিবেকানন্দ, আমরা স্বামী বিবেকানন্দকে স্বামীজি বলি, সন্ন্যাসী বলি। আরেক দিক থেকে
স্বামী বিবেকানন্দও একজন এরকম বিপ্লবী যদি শিল্পে দেখা হয়। স্বামী বিবেকানন্দ যে ওই মন্দিরে গিয়ে পূজা দাও, তিলক লাগাও, ঈশ্বর বিশ্বাসী ছিলেন না। স্বামী বিবেকানন্দ তিনি যে এই দেশের মুচি মেথর অর্থাৎ ব্রাহ্মণ শূদ্র এইভাবে যে ভাগাভাগি এগুলোতে বিশ্বাস করতেন না। তিনি বলতেন যে এই যে মূর্খ চণ্ডাল নিচ জাতির তথাকথিত ভারতবাসী আমার ভাই, তাদেরকে শিক্ষিত করো, তাদের চোখ খুলো। এইভাবেই সমাজের মধ্যে বৈষম্য দূর করার কথা বলছিলেন এবং সাথে সাথে ব্রিটিশদের বিরুদ্ধেও মানুষকে সচেতন তিনি করতেন। তিনি এক ধরনের বিপ্লবী। তো এরকম পৃথিবীতে বহু মনীষী পণ্ডিত ব্যক্তি পৃথিবীর বিভিন্ন দেশে আবির্ভূত হয়, জানা কেন আজকে মানুষ দ্বারা মানুষের শোষণ। কারণ এই পৃথিবীতে প্রকৃতি এত জিনিস দিছেন, এত কিছু আছে, এত জমি আছে অর্থাৎ মাটি আছে, জল আছে, মাটির তলাতে সম্পদ আছে। এই পৃথিবীতে এখন প্রায় 800 কোটি মানুষ। এই 800 কোটি মানুষ যদি ঠিকভাবে ভাগাভাগি মানে করে খাওয়ানো হয়, তার সাথে বিজ্ঞান প্রযুক্তি যেভাবে উন্নতি, এই পৃথিবীর মানুষের অভাব হওয়ার কথাই না। এই যে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধ, এই যুদ্ধের কোনো দরকারই নাই। ভারত পাকিস্তানের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা, এগুলো কোনো প্রয়োজনই নাই, কিন্তু এগুলি ঘটতেছে, শত শত বছর ধরে ঘটতেছে। কেন এগুলো? বহু মনীষী তারা ব্যাখ্যা করছেন যে না, এর থেকেও যে এটার কারণ যে মানুষ তার চাহিদার চেয়ে প্রয়োজনের চেয়ে বেশি, কেউ কেউ তার মালিক, আর কেউ কেউ হাজার পরিশ্রম করে তার যে প্রয়োজন, ছোট্ট প্রয়োজন, এই প্রয়োজন তার পায় না, এই কারণে অভাব। আমাদের দেশেও এখন আম্বানি আদানির কাছে যত সম্পদ, সরকারের হাতে এত সম্পদ নাই। আবার সেই সম্পদ আম্বানি আদানি কি করে বানাইল? রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়, বিশেষ করে নরেন্দ্র মোদীর সরকার, বিজেপি সরকার আসার পর এমনভাবে সমস্ত নীতি তৈরি করতেছে, সমস্ত সুযোগ আদানি আম্বানি তার যেন হাঙ্গরের মুখে গিয়ে সবটা করতেছে। এই যে এত লাখ লাখ বেকার, লাখ লাখ ভূমিহীন, আমাদের রাজ্য থেকে হাজার হাজার ছেলে মেয়ে ইঞ্জিনিয়ারিং পাস করা, MA পাস করা, BA পাস করা, রাজ্যে চাকরি নাই। ওই বেঙ্গালুর, হায়দ্রাবাদ, মুম্বাই, চেন্নাই এখানে গিয়া সাধারণ হোটেলের বাসন মাজার কাজ করতে বাধ্য হন। বাড়িতে হয়তো বলে না কি কাজ করেন, কিন্তু এরকম কাজই করেন। ছুটি নাই, ছাটা নাই, অসুখ হইলে পরে মজুরি পায় না। প্রায় সময়তে দেখা যায় যে কিছু লোক আমাদের যুবক রাজ্যের লাশ হয়ে ফিরতেছে। এটা হওয়ার কথা না। যদি ভারতবর্ষের যত সম্পদ আছে, এই সম্পদ যদি ভাগাভাগি হয়, তাহলে ভারত সহ সারা পৃথিবীতে এই অভাবের পেছনে কারণ কি? একটা অল্প অংশের মানুষের হাতে সমস্ত ক্ষমতা, সমস্ত সম্পত্তি, সমস্ত টাকা, সমস্ত পুঁজি। তো এ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, তার জন্য আরেকজন মনীষী জন্মগ্রহণ করেন, তার নাম হইল কার্ল মার্কস। 1818 খ্রিস্টাব্দে এই কার্ল মার্কস তার মাত্র 30 বছর বয়সে 1848 খ্রিস্টাব্দে
একটা থিসিস, একটা সূত্র তিনি আবিষ্কার করেন। সেই সূত্রের নাম হল কমিউনিস্ট ম্যানিফেস্টো বা বাংলাতে কমিউনিস্ট ইস্তাহার। তার এই কমিউনিস্ট ইস্তাহারের মধ্য দিয়ে সেখানে তিনি দেখাইয়া দেন কিভাবে উদ্বৃত্ত পুঁজি অর্থাৎ মানুষ যে কিছু লোক তথাকথিত ক্ষমতাবান লোক তার কাছে তার প্রয়োজনের চাইতে বেশি ধন সম্পদ টাকা পুঞ্জীভূত হওয়ার কারণে যারা সারা দিন পরিশ্রম করে এই ঘাম জড়ায় রক্ত জড়ায় সে তার প্রাপ্য পায় না, এই কারণে তার অভাব। এখন এই পুঁজির যদি সমান বন্টন করা যায়, সেরকম ব্যবস্থা তৈরি হয়, তাইলে এই অভাব অনটন বৈষম্য হিংসা থাকবো না। আর এই পুঁজিকে কুক্ষিগত করার জন্য নানা নামে মানুষকে বোকা বানানোর মধ্য দিয়ে, বিভ্রান্ত করার মধ্য দিয়ে ক্ষমতা দখল করার দান্ডা থাকতো না। যেমন উদাহরণ হইল আমাদের দেশ। আমি ঘটনাগুলি বলতেছি কারণে বোঝার জন্য। আমাদের দেশে এখন যারা সরকারে আছে, বিজেপি বা নরেন্দ্র মোদী, এই দেশে যদি আজকে সবচেয়ে বড় সংকট কি যদি বলা হয়, কোন একজন প্রকৃত পণ্ডিত এবং সৎ ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয়, কি বলবেন? বলবেন আমাদের দেশের শতকরা 70% মানুষ কৃষিজীবী। কেন কৃষিজীবী বলা হয়? কারণ কৃষি থেকে আয় কইরা এই দেশের 140 কোটি মানুষের 70% তার পেটের ভাত যোগায়। কৃষি থেকে ভারতের বেশি আয় হয় তা না, কিন্তু কৃষি থেকে কাজ কইরাই বেশি লোক দুই বেলা কোনোরকম ভাত খায়। এই জন্য বলা হয় এই দেশকে কৃষি প্রধান, অর্থাৎ কৃষিটাই এই দেশের মানুষকে বাঁচিয়ে রাখছে। এই দেশের 140 কোটি মানুষ কেউ ভাত খায়, কেউ রুটি খায়। রুটি মানে গম থেকে হয়। কেউ নিরামিষ খায়, কেউ আমিষ খায়, যার যা রুচি। তার 16 আনা উৎপাদন হয় দেশে, বাইরের থেকে খুব বেশি তেমন আনতে হয় না। এটা চাল হোক, ধান হোক, গম হোক, এটা আলু হোক, পেঁয়াজ হোক, টমেটো হোক, বা যে কোনো ধরনের সবজি, মাছ হোক, মাংস হোক, ডিম হোক, দুধ হোক, ডাল হোক, সব এই দেশে কারা উৎপাদন করে? উৎপাদন করে হইল কৃষকরা। যে জন্য কৃষকদের বলা হয় অন্নদাতা। কিন্তু দেখা যায় এই দেশে সবচেয়ে বেশি অনাহারে থাকে কে? এই কৃষকের ছেলে মেয়েরা বা ক্ষেত মজুর যারা কৃষিতে কাজ করে। আত্মহত্যা করতে কে বাধ্য হয়? এই কৃষকের ঘরের ছেলেরা। এই মোদির আমলে গত 10 বছরে 4 লক্ষ লোক আত্মহত্যা করছে। এই গত 10 বছরে কৃষক। কিন্তু আমাদের দেশে তো চাল ডালের অভাব নাই। এই যে বিজেপি বড়াই করে আমরা 82 কোটি মানুষকে 5 কেজি করে আমরা চাল ফ্রি দিই। তুমি বানাও, নরেন্দ্র মোদী বানা দেয় চাল ফ্রি দেয়। নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা ধান চাষ করে ভাবখানা এরকম, তাদের জমি এরা
হাল চয়, এরাই ধান উৎপাদন, চাল উৎপাদন করে, এরা খাওয়ায়। তুমি কে? ভারতবর্ষের কৃষক, জুমিয়া, এরা ফসল ফলায়, আর তুমি তাদেরকে তার ন্যায্য মূল্য না দিয়া আদানি আম্বানিকে দিয়ে তুমি তাদেরকে এগুলাকে সব কিনে নাও। এরা দাম পায় না। আর তুমি ভোটের জন্য ভাব দেখাও, তুমি তাদেরকে ফ্রি খাওয়াইতেছো তোমার বাপের বুলার ধান, বুলার চাল। তাহলে ভারতবর্ষের আজকে সমস্যা কি? সংখ্যাগরিষ্ঠ মানুষকে ফ্রিতে চাল দিতে লাগে। মানেটা কি? কেন আমরা ফ্রিতে চাল নেই? কারণ তার কিনতে পারে না। ফ্রিতে চাল দিতে বাধ্য হওয়া সে বড়াই করে, কিন্তু সেই বড়াইয়ের উল্টা দিকের চিত্র কি? এই দেশের মানুষ ফ্রি চাল না পাইলে তার খাওয়া জুটে না, অর্থাৎ গরিব। দেশে চাল আছে, আমাদের দেশে ওই থাইল্যান্ড থেকে, চীন থেকে চাল আনার প্রয়োজন হয় না, আমার দেশে চাল আছে। তাহলে আমার দেশের সমস্যা তাহলে কি? অভাবী মানুষ, তাকে তার প্রাপ্য খাওয়া, খাদ্য নিরাপত্তার ব্যবস্থা করা। 2, আমাদের দেশের এই যে কদিন আগে, গত 22 তারিখে আপনারা দেখছেন টিভিতে, না ইচ্ছা থাকলেও দেখতে বাধ্য হয়েছি আমরা, এমনভাবে পরিবেশ তৈরি করে রাখা হয়েছে। আমরা জানি কোনো মন্দিরে পূজা হইলে পরে ব্রাহ্মণ দ্বারাই পূজা হয়, বাচ্চার অন্নপ্রাশন হইলে পরে ব্রাহ্মণরেই দিয়েই মন্ত্র পড়াইতে হয়, মা বাবা মারা গেলে ব্রাহ্মণ দিয়েই মন্ত্র পড়াইতে হয়, বিয়া করতে গেলেও ব্রাহ্মণ দিয়েই মন্ত্র পড়াইতে হয়। হিন্দুদের ব্রাহ্মণ ছাড়া সেখানে হয় না, অচল, মানে কাজ হয় না। ব্রাহ্মণ দিয়েই কোনো মূর্তি প্রতিষ্ঠা হয় কোনো মন্দিরে, এটা সামাজিক মন্দির, গ্রামের মন্দিরেই হোক বা বাড়ির মন্দিরে। কিন্তু দেখা গেল যে রাম মন্দির হইতেছে, ব্রাহ্মণ অপান্তীয়, ব্রাহ্মণ প্রয়োজন নাই। নরেন্দ্র মোদী ভোটের বাজারে দাবি করে, আমি তো সাবাসিন্যা পুত, আমি তো ওবিসির পুত। তা তুমি ওবিসির পুত, সাবাসিন্যার পুত, কি করে তুমি আবার রামের প্রাণ প্রতিষ্ঠা করে? আরে ভগবান মানুষের প্রাণ দেয়, আর তাই মানুষ ভগবানের প্রাণ দেয়। আর ওইখানে দাঁড়িয়ে প্রচার করতেছে এই দেশের সমস্যা, রাম মন্দির তৈরি হওয়ার জন্য আমাদের কেউ রুখতে পারবো না। আসলে ভারতের সমস্যা কি তাই? ভারতের সমস্যা আজকে কোটি কোটি মানুষের খাদ্যের নিরাপত্তা নাই, যোগান নাই। ভারতের সমস্যা যে 140 কোটি মানুষের এই ভারত, আমাদের জনসংখ্যার 64% বয়স হইল 40 বছরের নিচে। একদিকে গরিব হইল, আরেকদিকে ধনী আমরা। অর্থাৎ আমাদের ঘরে হোক বা আমাদের পাড়াতে, আমাদের ক্লাবে বা আমাদের গ্রামে বা আমাদের কোনো বিধানসভা কেন্দ্র, লোকসভা কেন্দ্র, তার বেশিরভাগ মানুষ তার বয়স 40-এর উঠায়। পৃথিবীতে এরকম খুব কম দেশ আছে। এই যে পৃথিবীর উন্নত দেশ, জাপান, তারপরে কোরিয়া, চীন, সেখানকার যারা সরকারের এখন মাথা ব্যথা কি? মাথা ব্যথা হইল কারণ উন্নত ব্যবস্থা, সবাই আরামে থাকতে চায়, আর ভালো খাদ্য, ভালো ওষুধ, ভালো থাকা খাওয়া সব আছে। সেখানকার মানুষের, বয়স্ক মানুষের সংখ্যা বাড়তেছে প্রচুর।
90, 95, 100, 10, 20 বছর সংখ্যা ক্রমশ বাড়তেছে, কারণ আয়ু বাড়তেছে, মানুষ মারা যাইতেছে না। আরেক দিক থেকে যত শিক্ষিত হয়, উন্নত হয়, আমাদের সমাজেও দেখি আমাদের বয়সে, যেমন আমার মা বাবার 12 সন্তান ছিল, 4 জন জন্মের কদিন পরে মারা গেছে, তারপরও 8 ভাই বোন, 4 ভাই 4 বোন আমরা বড় হয়েছি। আরো 4 ভাই 4 বোন যদি বাঁচত তাহলে 12 ভাই বোন হইতাম আমরা। আগের দিনে আমাদের বয়সে যারা, বেশিরভাগই 5টা 6টা 7টা 8টা করে ছেলে মেয়ে। কিন্তু আমরা যখন বড় হয়েছি, লেখাপড়া শিখছি, আমাদের ঘরে ছেলে মেয়ে কয়জন? যেমন আমার ঘরে 2, আমার ছোট ভাইয়ের ঘরে 2, আমার সব ছোট ভাই তার ঘরে 3। এরপরে যারা আমাদের পরে আইতেছে, যারা বাতিজা বাতিজি, এদের ঘরে একজনের বেশি না। কারণ এই না যে তাদের খাওয়ার ব্যবস্থা নাই, এটা শিক্ষা হইলে পরে মানুষ খুঁজে না বা ছোট পরিবার রাখো, সরকারও উৎসাহিত করে। তো উন্নত দেশে এখন সমস্যা হলো বয়স্ক লোক বাড়তেছে, অল্প বয়সী লোক নাই। এক সময়তে চীনে এক শিশু পরিকল্পনা, একটা স্বামী স্ত্রী, একটা বেশি বাচ্চা হইতে পারতো না, যদি হয় জরিমানা হইল। এখন চীন উল্টাইছে, এখন বুঝতেছে না, যত বাচ্চা পয়দা করে করো, কারণ কাজের লোক পাইতো না আগামী। তো সেদিক থেকে আমাদের দেশেও পরিবার পরিকল্পনা হয়েছিল, এখনো আছে, যাই হোক ওইটা হোক। কিন্তু আমাদের দেশে ঘটনা কি, 40 বছরের নিচে শতকরা 63-64% মানুষ। সম্পদ আমাদের অ্যাসেট, কিন্তু এই অ্যাসেট কি বেকার, এই অ্যাসেটের হাতে কাজ নাই। কাজেই কিভাবে এই যুব সম্প্রদায়কে তার মাথা বিগড়ে দেওয়া যায়, উগ্রপন্থী, হিন্দু বিরোধী, মুসলমান বিরোধী, নানাভাবে এই যুব সম্প্রদায়কে আমাদের দেশের রাজনীতিকরা ব্যবহার করতেছে। তাদের হাতে কাজ দেওয়ার পরিবর্তে, চাকরি দেওয়ার পরিবর্তে, ভালো শিক্ষার পরিবর্তে উল্টো। তো এই কারণে আজকে আমাদের দেশ আমরা পিছিয়ে যেতেছি। তো এটাই কার্ল মার্কস 1848-এ তার কমিউনিস্ট ইস্তাহারে বলছিলেন যে না, এটা শুধরানো যায় মানুষের দ্বারা, মানুষকে শোষণের এই যে বাতাবরণ থেকে মুক্ত করতে পারবে, এবং শ্রমিক শ্রেণীর নেতৃত্বে একনায়কতন্ত্র স্থাপনের মধ্য দিয়ে যদি শিল্প সমাজ তৈরি করা যায়। কিন্তু কথা বলা তো সহজ, এটা কিভাবে কার্যকরী করব? মার্কস এবং এঙ্গেলস যারা এই কমিউনিস্ট ইস্তেহার তৈরি করছিলেন, তারা যখন জীবিত ছিলেন, মার্কস বাঁচে গেছেন 1883 ইংরাজি অবধি, তার বন্ধু এঙ্গেলস 1895 ইংরাজি অবধি। ওই সময়তে ইউরোপে, এই যে ইংল্যান্ড, জার্মানি, ব্রিটেন, ইটালি, ওইসব দেশে ধনতন্ত্রের বিকাশ ঘটতেছিল, কল কারখানা, নতুন নতুন মানে বিজ্ঞান প্রযুক্তির উদ্ভাবন হইতেছিল। তো এইভাবেই সেখানে শ্রমিক এবং মালিক তৈরি হইতেছিল। মার্কস এবং এঙ্গেলস ভাবছিলেন যদি পৃথিবীতে যদি প্রথম সমাজতন্ত্র হয়, এটা ইউরোপেরই কোনো একটা উন্নত দেশে হইবে, কারণ সেখানে শ্রমিকের উপরে শোষণ হইতেছে, শ্রমিকরা ঐক্যবদ্ধ হইয়া মালিকদের উল্টাইয়া দিব। এবং
মার্ক্সের জীবিত অবস্থাতে, অ্যাঙ্গেলসের জীবিত অবস্থাতে 1871 ইংরেজিতে ফ্রান্সের যে রাজধানী প্যারিস, এই প্যারিসে একটা এরকম অভ্যুত্থান হয়, যেটার ইতিহাসে তার নাম হইল পেরি কমিউন। যে শ্রমিকরা লাঙ্গল, খন্তা, বন্দুক যা হাতে নিয়ে সরকার হটাইয়া দিয়া বলছে যেন আমরা সরকার, এখন আমরা সমাজতন্ত্র কায়েম করব, কিন্তু রক্ষা করতে পারে নাই। এই 71 দিন পরে সরকার এদেরকে ক্ষমতাচ্যুত করে এবং সবাইকে জবাই করে দেয়। ক্ষমতা রাখতে পারে নাই কেন? কারণ শ্রমিকরা ঐক্যবদ্ধ হইলেও শ্রমিকের সংখ্যা বেশি ছিল না। ফ্রান্সে তখনও কৃষকরাই বেশি, কৃষকরা জানে না, উল্টা কৃষক খেপে গেছে, আরে তোরা কেড়ে তোমরা সরকার দখল করে ফেলাইছ। মালিকরা খেপাইছে কৃষকদেরকে, উল্টা মালিক পক্ষ, মালিকের সৈন্যরা এবং কৃষকরা মিলাইয়া শ্রমিকদেরকে ক্ষমতার থেকে হটিয়েছে। 71 দিনের পর এই বিপ্লব অবসান। তবুও মার্ক্স এবং এঙ্গেলস ভাবছিল এটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কি অপরিপক্ক, অদক্ষতা, ইউরোপেই হইব। কিন্তু ইউরোপে হয় নাই, হইল কোথায়? এই উন্নত দেশে হয় নাই, হইল ইউরোপেই এক দেশে, রাশিয়াতে। কমরেড লেনিন এই ঘটনাগুলি সব দেখলেন। হ্যাঁ, মার্ক্সের তত্ত্ব কারেক্ট যে শোষণ বন্ধ করতে গেলে পরে সেখানে একটা ব্যবস্থার পরিবর্তন করতে হইব, সমাজটাকে ভাঙতে হইব। কিন্তু বিড়ালের গলাতে গন্টি বাঁধতে হইব। বিড়াল হটাইতে পারলে পরে ইন্দুরদের সাম্রাজ্য হইয়া যাবো গিয়া, এটা ঠিক। কিন্তু বিড়াল কি করে তাহলে বিড়াল যাইতেছে, তার গলায় ঘন্টা বাঁধতে পারলে আমরা সব টের পেয়ে যাবো গিয়া। তো বিড়ালের গলায় গিয়া কোন ইন্দুরে গিয়া ঘন্টা বাঁধবো? ইয়া করতে হইব। এটাকেই কমরেড লেনিন রাশিয়ার মাটিতে, রাশিয়া ইউরোপ হইলেও রাশিয়ার সবচেয়ে পশ্চাৎপদ, পিছিয়ে পড়া অঞ্চল হলো তখন রাশিয়া, ইউরোপের। সেখানে কমরেড লেনিন বলবে না, বিপ্লব করার জন্য বিপ্লবী যে তত্ত্ব এটা সঠিক হলেও একটা বিপ্লবী পার্টি তৈরি করতে হবে প্রথম, বিপ্লবী সংগঠন তৈরি হোক প্রথম। সব ঠিক, আমাদের ভারতবর্ষেও যদি আজকে সমাজ পরিবর্তন করা যায়, ভারতবর্ষ পৃথিবীর অন্যতম হইব। কিন্তু আপনি কারা মাতামাতি করলো? সবাইকে ধনীর ছেলেরা ইন্ধন লাগাইছে, কিন্তু গরিবের ছেলেরই নিয়ে গেছে। এই যে গত 2020-21 সাল আমাদের অভিজ্ঞতা কি? নরেন্দ্র মোদী যখন কৃষকদের বিরুদ্ধে 3টা কালো আইন জারি করলো, করোনাও শুরু হইল তখন, সেখানে কৃষকরা রাস্তায় নামলো। এই করোনার মধ্যে লক্ষ লক্ষ কৃষক 400 দিন, 1 বছরের চেয়ে আরো বেশি দিন দিল্লি ঢোকার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়া রাস্তাতে পড়ে রইল। দিল্লিতে ডিসেম্বর মাসের শীত এটা আমরা ত্রিপুরার যে এবার 8-9 ডিগ্রি শীতে কাবু হয়ে গেছে, দিল্লিতে 0 নিচে নেমে যায়। আবার দিল্লির গরম হইল যেন ওই কড়াইয়ের উপরে বইয়া থাকানোর মতো, এরকম গরম দিল্লি। এই দিল্লির শীত, গ্রীষ্ম, তার মধ্যে 400 দিন পুলিশের গুলি, পুলিশের লাঠি,
এই ঠান্ডার মধ্যে ফায়ার সার্ভিসের গাড়ি দিয়া জল মারে, বসে রয়েছে। 700 লোক মারা গেছে করোনাতে, ঠান্ডাতে, গরমে, পশুকে, বিশুকে, পুলিশের লাঠি, গুলি সব। নরেন্দ্র মোদী, বিজেপি যেটা বলার চেষ্টা করে, মোদী হে তো মুমকিন হে, মোদী যেটা করবই। মোদী যেটা করবো এখান থেকে ফিরে না। শেষ পর্যন্ত এই মোদীরে মাথা নোয়াইতে বাধ্য করলো এই 3টা কালো আইন, যেটা ফালাই দিছিল থুথু কইরা, এই থুথুরে আবার উল্টা দিলানো হইল নরেন্দ্র মোদীকে। যদিও আরো অনেক দাবি ছিল, এগুলি এখনো পূরণ হয় নাই, কিন্তু 3টা কালো আইন বাতিল করাতে বাধ্য হয়েছে। তারপরে নির্বাচন হইল উত্তরপ্রদেশে। এই উত্তরপ্রদেশে হইল এই যে কৃষক আন্দোলনের বড় নেতা টিকাইত, তার জায়গা, তার এলাকা, মহেন্দ্র সিং টিকাইত, রাকেশ টিকাইত, তার ছেলে রাকেশ টিকাইত, যারা 400 দিন, 1 বছর এই ঠান্ডা গরমে বৈশা কৃষকের আন্দোলন কইরা নরেন্দ্র মোদীকে মাথা নোয়াইতে বাধ্য করল। বাড়িতে ফিরে গেল। এরপর উত্তরপ্রদেশের ভোট হইল। সারা দেশ ভাবলাম, আমরাও সবাই ভাবলাম, না, কৃষক আন্দোলনের প্রভাব পড়ব। এবার উত্তরপ্রদেশ থেকে যোগী আদিত্যনাথ বিদায় হইল। কিন্তু দেখা গেল কি, উল্টা যোগী আদিত্যনাথ আরো বেশি ভোটে জিততে। কেন? ওইখানে কৃষক গেছে কৃষকের দাবি নিয়ে, আমার ফসলের ন্যায্য মূল্য পাইতে হইব। কিন্তু সে তো সেরকম ভাবে কোনো পার্টি তৈরি হয় নাই। সারা ভারত কৃষক সভা 2-4টা লাল পতাকা গেছে সেখানে। কিছু রাজস্থান থেকে আইছে, কিছু পাঞ্জাব থেকে আইছে, কিছু পশ্চিমবাংলা থেকে গেছে, কিছু কেরালা থেকে আইছে লাল পতাকা। কিন্তু এই যে লক্ষ লক্ষ কৃষকের জমায়েতে লাল পতাকাধারী পতাকা খুব কম, নেতৃত্বে লাল পতাকা। কিন্তু অন্যান্য যারা আমাদের স্লোগান, তারাও ধরছে ইনকলাব জিন্দাবাদ, কৃষক ঐক্য জিন্দাবাদ, সংযুক্ত কিষাণ মোর্চা জিন্দাবাদ। কিন্তু কমিউনিস্ট পার্টি তো তৈরি হয় নাই। সে যখন বাড়িতে ফিরে গেল, এই যে একটা জায়গাতে আপনার নাম শুনছেন, এখানেও আমরা প্রোগ্রাম করছি, লখিমপুর খেরি। এই লখিমপুর খেরিতে এক মন্ত্রীর ছেলে রাস্তাতে বইয়া ছিল ধর্ণা দিয়া, তার উপর দিয়ে গাড়ি চালায় নিয়ে গেছে। 4 জন কৃষক মারা গেছে। ভোট হইল। আমরা তো মনে মনে ভাবলাম, যাক, এই মন্ত্রী এবার হারব, ওই এলাকাতে বিজেপি সাফ হইব। না, উল্টা, আবার মন্ত্রী জিততে আইল। যে গ্রামগুলা থেকে, যে এলাকাগুলো থেকে কৃষকরা দলে দলে গিয়া 1 বছরও বেশি সময় মোদির বিরুদ্ধে স্লোগান দিল, এরা দেখলো উত্তরপ্রদেশে গিয়া আবার সে মোদির পার্টিরই ভোটে আনলো। যোগী আদিত্যনাথকে ভোট দিল। কেন? সেখানে তার স্লোগান কি? যোগী আদিত্যনাথ। সে যদি মুখ্যমন্ত্রী না থাকে, রাম মন্দির হইতো না। সে বুঝলে গেল গিয়া কৃষক যে এত পরিশ্রম করে ধানের দাম পায় না, গমের দাম পায় না, সার ওষুধ বীজ পায় না, বুঝলে গেল গিয়া মাথার মধ্যে ঢুকাই দিল মন্দির, মসজিদ। তো লেনিনও এই কথাটাই বলছেন। কেন পেরি কমিউন ফ্রান্সে এই বিপ্লব টিকল না? কারণ শ্রমিক অল্প, এরা ঠিক আছে, কিন্তু হাজার হাজার লাখ লাখ কৃষক, তার কাছে সে বার্তা যায় নাই। সে তো মনে করে, আরে আমাদের রাজা তো প্রভু, যেমন ত্রিপুরা
ত্রিপুরার যে ট্রাইবেলটা যদি কেউ সর্বনাশ করে দেওয়া যায়, কারা? এই রাজবাড়ি। দশরথ দেব, সুজন্য দেববর্মারা যদি জনশিক্ষা আন্দোলন না করত, আমাদের ট্রাইবেল এলাকাতে স্কুল হয় না। ত্রিপুরা রাজারা উজ্জন্ত প্রসাদ নৈয়ুম্য বানাইল, ব্রিটেন থেকে, ফ্রান্স থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসছে, কত আরামসে। আস্তাবল, রাজার আস্তাবলে গুড়ার অভাব নাই, হাতির অভাব নাই। নামে এখন বলে যে না চিনি তিপ্রাসা, এখন বলে চিনি তিপ্রাসা। বড় আগে তিপ্রাসা বসিও আগে বহু ত্রিপুরা সবাই কাইজাক্ষা চিনি তিপ্রাসা রাজারাও কোন ত্রিপুরা সবাই কাইজাক্ষা বরণে রানী, বরণী নেপাল নে রানী, পান্না নে রানী, রাজস্থান নে রানী, গোয়ালিয়র নে রানী, মণিপুর নে রানী, তিপ্রাসা রানী কে বুকুরুই। কিন্তু বুমুং তামো চিনি তিপ্রাসা, চিনি তিপ্রাহা। তো এখনো 1871 তো বহু বছর আগে, এখন তো 2024, এখনো এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নামে কে যায়? আমার জুমিয়া কিন্তু বেশি যায় না, যাইতে হইলে MA পাস, বুকে 3-4টা কলম লাগাই না, হাতে 25,000 টাকার মোবাইল, সেই আগে যায়। তিনি রাজা, আমাদের রাজা, অর্থাৎ আমাদের রাজা উদ্ধার করবো। আরে আমাদের রাজা তো আমাদেরকে মাটিতে খাদাইয়া গেছে, কিন্তু শিক্ষা নাই। তথাকথিত আজকের যুগের ইউনিভার্সিটিতে পাস করা ছেলে মেয়ে, শুধু তারা কেন, বামফ্রন্ট সরকারের দৌলতে জুমিয়ার ছেলে, খ্যাত মজুরের ছেলে বামফ্রন্ট সরকার দৌলতে শিক্ষিত হইয়া এখন বিডিও হইছে, SDO হইছে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, নতুবা গিয়া লংথরের পাহাড়ে গিয়ে জুম করলো হইলে হেও কয় আমরা ত্রিপুরা কথা। বামফ্রন্ট না আসলে তো তারা জুম করলো হইলে। এখন SDM এর চেয়ারে, ইঞ্জিনিয়ার চেয়ারে বইয়া মানুষের কাছে সার সার করুন লাগে তারা কাছে। কেন? যেভাবেই হোক একটা ডিসকানেকশন, অর্থাৎ তাদের সাথে আমাদের যোগসূত্র হারাইয়া ফেলাইছে। তো এটাই লেনিন বলছে যে ঠিক আছে, মার্কস যে সূত্র দিয়ে গেছে ঠিক, কিন্তু আমি যদি কৃষককে যদি আমি একত্রিত না করতে পারি, শ্রমিকরা একত্রিত না করতে পারি, তাইলে তো কি হইব? ওই কৃষক সেই গিয়া রাজার পক্ষে কে দাঁড়াইব। ত্রিপুরাজ্যে যেমন এখন ত্রিপুরাল্যান্ডের পক্ষে কে? আজকে ADC ভিলেজ কমিটি ভোট করে না বিজেপি। প্রদ্যুৎ মানিক্য কিশোর ভিলেজ কমিটি ভোট করনা হোগা এই স্লোগান তুলে না, তুলে ত্রিপুরাল্যান্ড। কিন্তু আজকে ভিলেজ কমিটি যে অল্প ক্ষমতা আছে, এই ক্ষমতাই আজকে নাই। লাস্ট ফাইটের নামে ভোট করলো, বিজেপিকে আবার ক্ষমতায় পৌঁছাই দিল। এখন কেবল দিল্লিতে গিয়া হাত জোর করে বেরিয়েছে গিয়া আমরা মন্ত্রিত্বের দোকান না, মন্ত্রীর দোকান না। ত্রিপুরামথার MLA-রা এখন দিল্লিতে গিয়া শুধু হাত ঢুকে বেরিয়েছে। কই ত্রিপুরাল্যান্ড, কই ভিলেজ কমিটি? ADC এলাকার স্কুল, 1-2 মাস্টার, 200-300 স্কুল ছাত্র মূর্খ বানাইতেছে। হ্যাঁ, 2-4 লোক পোশাক করে আসে আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তেছে আলাদা, কিন্তু কয়জন পড়াইতে পারতেছে? তো এই জায়গাতে লেনিন বলছেন যে না, পার্টি তৈরি করতে হইব, এবং সেই পার্টি কিভাবে চলব? আপনারা যারা এখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির মেম্বার আছেন, ব্রাঞ্চ, লোকাল বা মহকুমা, একটা শব্দ নিশ্চয় জানেন কি?
গণতান্ত্রিক কেন্দ্রিকতা। এটা লেনিনের আবিষ্কার, গণতান্ত্রিক কেন্দ্রিকতা। অর্থাৎ আমরা মনে করেন এই তিনজন একটা কমিটির লোক, বিদ্যুতের কথা তাদের মত একরকম, তাদের মত আরেক রকম, আমার মত আরেক রকম। আরো মনে করেন দুজন আছে, তাদের মত আমার মত। তাহলে আমরা একটা কমিটিতে বসে 5 জন আলোচনা করব, তাহলে কি সিদ্ধান্ত হইব? বিদ্যুৎ তো মানে না কথাটা, তাই না, মানে না। কিন্তু আমি সহ আরেক 2 জন হইতেছি না এটাই ঠিক। লেনিন এই সূত্র দিয়ে গেছেন যে না, আমরা যখন কোনো বিষয়ে আলোচনা করলে আলোচনা হইব খোলামেলা। আলোচনা এরকম না আরে জিতেন চৌধুরী তো নেতা, আপনি তার সামনে কেমনে বিরোধিতা করবো, তাই না, আমি চুপচাপ থাকবো, কথা কইতাম না বাবারে। কিন্তু আমি আমি আমার তাইনের লগে আমার নাই, কিন্তু আমি তাইনের লগে আমি পারতাম না, আমি চুপচাপ থাকবো না, লেনিন তো হইতাম না। খোলামেলা কইতে হইব, মন খোলা করে কইতে হইব যে না, আপনি জিতেন চৌধুরী হন আর মানিক সরকারই হন, যেই হন, আপনি যে কথা বলতেছেন এটা ঠিক না, আমি যেটা দেখতেছি, আমি যেটা বুঝতেছি এটাই। মিন করে কথা না, মন খুললা কথা কইতে। কিন্তু সিদ্ধান্ত কি হইব? সিদ্ধান্ত হইল সেখানে যে সংখ্যাগরিষ্ঠ লোক যে কথাটা হইব এটাই হইব সিদ্ধান্ত। ভিতরে সেখানে তর্ক হইলেও এই তর্ক গঠনমূলক তর্ক, এই তর্ক মানে শুধু শুধু তর্কের জন্য তর্ক না, এই ঘর থেকে বাইরে হয়ে গিয়া যে সিদ্ধান্ত হইব সংখ্যাগরিষ্ঠের, এই সিদ্ধান্ত 5 জনের সিদ্ধান্ত আমরা জান দিয়া কবুল করিয়া এই সিদ্ধান্ত কার্যকরী করব। এটাকে বলা হয় গণতান্ত্রিক কেন্দ্রিকতা। লেনিনের যে এই সমাজ পরিবর্তন আন্দোলনে কমিউনিস্ট পার্টির ইতিহাসে যুগান্তকারী তার অবদান। এবং লেনিন তখন শুধু শ্রমিকদের মধ্যে সংগঠন না, রাশিয়ার যে তখনকার সরকার হলো তাকে বলা হয় জার সাম্রাজ্যবাদ, জার সম্রাট। তার সৈন্যবাহিনী আছে, সৈন্যবাহিনী কার ছেলে? কৃষকের ছেলে। সৈন্যদের মধ্যেও যুক্ত হইব, শ্রমিকদের মধ্যে যুক্ত হইব, এবং সেখানে শ্রমিক কৃষকের জোট, শ্রমিক এবং কৃষকের জোট না হইলে পরে রাশিয়ার বিপ্লব হবে না, এবং এটা সৈন্যবাহিনীর মধ্যে যুক্ত হইব। এইভাবে লেনিন 1905 সালে প্রথম রাশিয়ান বিপ্লব হয়, কিন্তু সে বিপ্লব সেরকম ঐক্য হয় নাই। এই বিপ্লবকে জার সম্রাটরা দমন করে দেয়, লেনিন নির্বাচিত হন। স্বাভাবিক, লেনিন নেতৃত্বে তাকে দেশ ছাড়া হইতে বাধ্য হয়। কিন্তু লেনিন তো দমবার পাত্র না, পার্টির ভিতরে এরকম বহু লোক, আর লেনিন বেশি বুঝে। তো এরকম এই লড়াই সংগ্রামের মানে ইয়েতে পার্টির ভিতরে যারা সংশোধনবাদ, সুবিধাবাদী, যেমন আমাদের মধ্যে এখন আছে একটা দল, গত নভেম্বর মাসে 5টা রাজ্য নির্বাচনের আগে আমাদের কিছু ব্রাঞ্চ কমিটি মিটিং করতে গেলে পরে, অঞ্চল কমিটি করতে গেলে কি কয়, 5 তারিখে ফলাফল দেখা লই। 5 তারিখ না 3 তারিখ? 5 তারিখে রেজাল্ট দেখে তারপর নাম। এখন কইতে আরম্ভ করছে আরেক দল, 2024 রেজাল্ট দেখা লই। বাবা, আপনার রেজাল্টই দেখেন, আপনি আর থাকেন, দিকেই থাকেন। তার মানে 2024-এ মোদি হারলে তো তুমি গিললে গিয়ে বহু জনই আইব। আমাদের পার্টিতে এখন একটা অংশ আছে 2024-এ
কই নরেন্দ্র মোদী গুজরাটে হারলে, মধ্যপ্রদেশে হারলে, ওই ইয়েতে উত্তরপ্রদেশে হারলে, আরে এখানে তো আমার কমিউনিস্ট পার্টির লোক নাই, আর আমার যেখানে কমিউনিস্ট পার্টি আছে আমি এখানে তামাশা দেখব। ওইখানে সুবিধা হইলে পরে তখন আমি গিয়া পার্টি অফিসের তো সবার আগে গিয়া যে সেটটা এখানে গিয়ে বোমা আছে আমাদের মধ্যে। এখন কমরেড লেনিনের সময়তেও আজ থেকে 100 বছর আগেও লেনিনকেও এরকম পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছিল। কিছু সুবিধাবাদীরা হয়তো না রাজনীতি দরকার নাই, কেবল অর্থনৈতিক দাবি দেওয়া নিয়ে কেবল লড়াই করলেই বিপ্লব হইব, বুঝছে না। লেনিন বলতেন শুধু অর্থনৈতিক দাবি দেওয়া না, রাজনীতি দিতে হইব, রাজনৈতিক কর্মসূচি নিতে হইব। এরকম ভাবে অনেক সংশোধনবাদীর বিরুদ্ধে লড়াই করে শেষ পর্যন্ত 1917 ইংরেজিতে এই বিপ্লব সংগঠিত হয় লেনিনের হাত ধইরা, এবং সেই বিপ্লবে সোভিয়েত ইউনিয়ন 74 বছর ইউরোপের পশ্চাৎপদাংশ আর এশিয়া থেকে কাজাকিস্তান, উজবেকিস্তান অনেকগুলো দেশ ঢুকছিল মধ্য এশিয়া থেকে। এটা অন্যতম উন্নত দেশ তৈরি হয়, কিন্তু দুর্ভাগ্য 1990 ইংরেজিতে আভ্যন্তরীণ ইয়েতে ঘটে। কিন্তু তার জন্য সমাজতন্ত্র মানে অচল তা না। এই 1990-এর পর আরো প্রায় এখন 32-33 বছর অতিক্রান্ত। সোভিয়েতের পতনের পর বলার চেষ্টা করছিল সাম্রাজ্যবাদীরা যে সমাজতন্ত্রের চ্যাপ্টার বন্ধ, সমাজতন্ত্রের পথ বন্ধ, শেষ, আগামী দিন ধনতান্ত্রিক পথে পৃথিবী আগাইব। আজকে কি অবস্থা গণতন্ত্রের? আজকে গণতন্ত্রের চেহারা হইল ইরাকের যুদ্ধ, আফগানিস্তানের যুদ্ধ, এখন ইসরায়েলের যুদ্ধ। আজকে সমাজতন্ত্রের চেহারা হইল সারা পৃথিবীতে এই পুঁজি এবং সাম্প্রদায়িকতা। আমাদের দেশে একদিকে হইল হিন্দু সাম্প্রদায়িকতা, আরেকদিকে হইল মোদি, আম্বানি, আদানির কর্পোরেট শক্তির মিলনে কিভাবে মানুষের উপরে আরো বড় শোষণ বর্তানো যায়, তার নেতা হইল নরেন্দ্র মোদী। কাজী এই কারণে যে লেনিন মারা গেছেন 100 বছর আগে 1924 সালে, আজকে 100 বছর পরেও লেনিনের প্রাসঙ্গিকতা মানে লেনিনের কাজ, লেনিন যে পথ বাতলাইয়া গেছেন, লেনিন যে সৃষ্টি করে গেছেন, এবং আজকের বাস্তবতায় চীন, কিউবা, ভিয়েতনামের মধ্যে পৃথিবীতে নানা এরকম অচল অবস্থা হইলেও ওই সমস্ত দেশে সেখানকার সমৃদ্ধি দিন দিন বাড়তেছে। এই কদিন আগে চীনের কমিউনিস্ট পার্টির 100 বছর এবং চীনের সমাজতন্ত্রের 70 বছর রূপায়ণ তারা করছেন। সেখানে চীনের যিনি এখন এই চীন কমিউনিস্ট পার্টি জেনারেল সেক্রেটারি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, তিনি বলছেন যে না, আমাদের উন্নতি অবশ্যই অন্য দেশের তুলনা হচ্ছে, কিন্তু আমরা সন্তুষ্ট না, আমাদের আরো উন্নতি করতে হইব, আরো উন্নতি করতে হইব। এবং শুধু এটা চীনের জন্য না, সারা পৃথিবীর জন্য আমাদের কাজ করতে হইব। লেনিনও বলছিলেন যে কোন দেশের বিপ্লব ওই রাশিয়াতে কিভাবে বিপ্লব হইছে সেই পথে ভারতে হইব না। রাশিয়ার বিপ্লব রাশিয়ার বাস্তবতায়, চীনের বিপ্লব চীনের বাস্তবতায়, কিউবার বিপ্লব কিউবার বাস্তবতায়, ভারতের বিপ্লব হইব ভারতের বাস্তবতায়।
তো আমাদের স্মরণ করাটা এটা নিছক কোনো আনুষ্ঠানিকতা না। আমরা 1 বছর ব্যাপী ভারতের কমিউনিস্ট পার্টির সিদ্ধান্ত নিচ্ছি আমাদের রাজ্যে, আমাদের দেশে আমরা এই লেনিনের 100 বছরের পূর্তি উপলক্ষে আমরা মতাদর্শগত আমাদের যে জ্ঞান বাড়ানোর জন্য, চেতনা বাড়ানোর যে উদ্যোগ আমরা নিব। কাজে এই জায়গায় কিভাবে আমাদের পার্টিকে একটা সত্যি একটা বিপ্লবী পার্টি এবং সেই পার্টিকে জনগণের ভিতরে, জনগণের কাছে পৌঁছাইতে পারি, ভারতবর্ষের বাস্তবতায় ভারতবর্ষের বৈশিষ্ট্য নিয়ে আমাদের পার্টিকে তৈরি করতে পারি। তো সেই জায়গায় কমরেড আমাদের পার্টির এখন একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি চলছে, সেটা হইল স্ক্রুটিনি এবং নবীকরণ। স্ক্রুটিনি কি সবাই জানেন যারা পার্টি মেম্বার। গত 1 বছর কাজ যে হয়েছে, একটা পার্টি মেম্বার হিসাবে তার 5টি কাজ করতে হইব। কি কাজ? পার্টি মেম্বারকে নিয়মিত লেভি দিতে হইব, নিয়মিত পার্টির ব্রাঞ্চে উপস্থিত হইতে হইব, আর কোনো না কোনো গণসংগঠনে কাজ করতে হইব। তার সাথে পার্টির পত্রিকা, ডেলি দেশের কথা এবং বিভিন্ন গণসংগঠনের পত্রিকা, যেমন গণমুক্তি পরিষদের লামা, সিটিওর জন্য কি জানি সিটিওর মজদুর, তারপরে কৃষক সভার হইল এই কৃষক সংগ্রাম। এগুলি পড়তে হইব। কেন পড়তে হইব? এগুলি শুধু পত্রিকা না, দৈনিক সংবাদ, স্পন্দন, ফরিয়াদ, এগুলি হলো ব্যবসায়িক পত্রিকা। হ্যাঁ, কিছু কিছু ভালো ভালো খবর দেয় না, কথা বলবো না আমরা, চাকরি অ্যাডভার্টাইজমেন্ট দেয় ইত্যাদি দেয়, কাজে লাগে না, কথা বলতেছি না। কিন্তু এগুলি কেন আজকে আমাদের দেশের সংকট, কেন রাজ্যে আমাদের এত অভাব অনটন, এগুলি সেই ব্যাখ্যা তার কখনো করে না। ডেলি দেশের কথা পত্রিকা বা আমাদের অন্যান্য পত্রিকাগুলো এগুলি শুধু খবর দেয় না, তার সাথে এই ত্রিপুরাজ্যের সমস্যা এবং তার সমাধান কি, তার পথ বাতলায়। এই রাজ্যের মানুষকে আজকে যে গণতন্ত্র নাই, সেখান থেকে পুনরুদ্ধার করতে গেলে পরে কি করতে হইব সে রাস্তা দেখায়। তো এই জায়গায় গত 1 বছর সময়েতে আমাদের কমরেডরা যারা পার্টি মেম্বার মানে তারা পার্টির সৈনিক, তারা ন্যূনতম এই কাজগুলি করতেছে কিনা পরীক্ষা হইব। এই পরীক্ষায় পাশ করলে আবার পার্টি মেম্বার থাকবো, আর যদি এই পরীক্ষায় পাশ না করে, নিজেরা এটা স্বীকার না করে, কবুল না করে, বুঝে না আমি এমনি থেকে মুগিয়া, তাহলে তার পার্টি মেম্বার থাকার কোনো অর্থ নাই। শুধু ভোটের জন্য পার্টি না, সমাজ পরিবর্তন করার জন্য এটা সেরকম শক্তি, সেরকম একটা বিপ্লবী সংগঠন তৈরি করতে চাই আমরা। তো সেই উদ্দেশ্যেই যে আমরা কমরেড লেনিনকে তার কাজের মধ্য দিয়া, সে অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়া কিভাবে আগামী দিন আমরা আমাদের দেশে, আমাদের রাজ্যে সেরকম পার্টি তৈরি করতে পারি এবং আগামী দিন সমস্ত যে এই ষড়যন্ত্র, সমস্ত ধরনের বাধা বিপত্তি, এটাকে মোকাবেলা করে আগাইতে পারি। এবং সেদিক থেকে যেটা বলতে চাই যে আমাদের রাজ্যে এখন যে সরকার কি করতেছে, জবরদস্তি করে মানুষের মগজে ঢুকিয়ে দিতে চেষ্টা করতেছে না, তাদের চেয়ে উত্তম কেউ নাই। আমি সাধারণভাবে জিজ্ঞেস করি, আমাদের পরিবারে মা বাবা সন্তান ছেলে মেয়ে আছে,
মা বাবার মধ্যে যদি সেরকম ভালো সম্পর্ক হয়, বাবার ছেলের মধ্যে যদি সেরকম কি বলে শ্রদ্ধা এবং স্নেহের সম্পর্ক হয়, লিখতে লাগে, মানুষের কইতে লাগে মানুষের কাছে আমার বাবা কিন্তু আমার খুব ভালোবাসে, বা ছেলে কইতে লাগে আমার পোলা কিন্তু আমার খুব শ্রদ্ধা করে। বাপ ছেলের মধ্যে শ্রদ্ধা ভক্তির সম্পর্ক বাইরে অ্যাডভার্টাইজমেন্ট করতে হয় না। স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা থাকে, কি স্বামীর সোয়েটারের পেছনে কি সাইনবোর্ড লাগাইতে লাগে আমার স্ত্রী আমার খুব ভালোবাসে, আর স্ত্রীও লাগতে লাগে আমার স্বামী আমার খুব আদর করে। যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, সন্তান এবং পিতার মধ্যে সম্পর্ক, পরিবারের সম্পর্ক তার ব্যবহারে, তার আচরণেই পরিষ্কার। কিন্তু ত্রিপুরাজ্যের মধ্যে এখানে যে জোট সরকার জনগণের সাথে তার সম্পর্ক ভালো না বললেই তাকে পোস্টার লাগাইতে লাগে ঘরে ঘরে সুশাসন, মানে সুশাসন নাই, শাসনই নাই। এ রাজ্যে লুট চলছে এবং তা প্রমাণিত গত ভোটে। যদি এরা সরকার না থাকতো, টাকা পয়সা ভয় ভীতি প্রলোভন দেখাবার যদি ক্ষমতা না থাকতো, 40% ভোটও পাইল না হইল, 30% ভোট পাইতে তার কষ্ট হইত। কাজেই তাকে একদিকে সন্ত্রাস, আরেকদিকে হইল সমস্ত এই মিথ্যা বুজরুকি আর প্রতারণা করতে হয়। কাজেই আমরা ভয় করতেছি যে না কি কইরা বিজেপিকে হটাবো, কিভাবে মোকাবেলা করবো। কমরেড, একসাথে দাঁড়ান, নামেন, মানুষের সাথে মিশেন। আমি নিজেরও কইতেছি, আপনাদেরই কইতেছি, শুধু না, আমাদের আরো বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছতে হইব। মানুষের সাথে আমাদের একটা দূরত্ব বেড়ে গেছে গিয়া, এই দূরত্ব কমাইতে হইব। এই দূরত্ব কমান, দেখবেন মানুষ ঠিক আছে, মানুষ এই সরকার সম্পর্কে, এই দল সম্পর্কে বিতৃষ্ণা। কাজে কমরেড লেনিনের প্রতি শ্রদ্ধা জানাইয়া আমরা যদি আগামী দিন আমাদের দেশেও সেরকম সমাজ তৈরি করতে চাই, তাহলে আমাদের পার্টিকে সেরকমভাবে তৈরি করতে হবে। তো আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না। তো আমার আবেদন যে এই সভা থেকে কিভাবে এটা একটা অনুষ্ঠান করতে লাগে দেখে আমরা করতেছি না। আজকের দিনের যে বাস্তবতায় এটা ত্রিপুরার যে খুব প্রয়োজন, এই উপলব্ধি থেকেই আমরা এবার এই কর্মসূচি আমরা হাতে নিছি। কাজেই এই শিক্ষা আমাদের প্রত্যেকের ব্যক্তি জীবনে, সমষ্টি জীবনে প্রয়োগের মধ্য দিয়ে ত্রিপুরার পার্টিকে কিভাবে আবার সেই নেতৃত্বের জায়গায় পৌঁছাইতে পারি তার জন্য সবাই দায়িত্ব নেবেন, এই আশা ব্যক্ত করে আবারও সবাইকে অভিনন্দন জানাইয়া আমার কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার।